আচ্ছা, যে শুরু করছি ক্লাস 11-এর কম্পিউটারের বিবর্তন পার্ট 5। আজকে আমরা শুরু করব ডেটা বা তথ্য কাকে বলে। আমরা যখন থেকে কম্পিউটার ব্যবহার করি তখন থেকেই শুনে আসি যে এই ডেটা দেয়া হলো, কম্পিউটারে এই ডেটা দেয়া হলো, তার পরিবর্তে আমরা এই ডেটা পেলাম। তাহলে ডেটা জিনিসটা কি? ডেটার বাংলা অর্থ হচ্ছে তথ্য। আমরা জানি আমাদের কম্পিউটার ইনপুট ডিভাইস থেকে এই তথ্যগুলো গ্রহণ করে এবং বিশ্লেষণ বা প্রসেসিংয়ের মাধ্যমে একটা অর্থপূর্ণ ফলাফল আমাদেরকে প্রদান করে। তাহলে আমরা বাইরে থেকে কম্পিউটারে যে সমস্ত তথ্যগুলো দিচ্ছি সেটাই হচ্ছে ডেটা। ডেটা হচ্ছে একটা অর্থহীন অসংগঠিত একটা তথ্য, যেটা বিশ্লেষণের পর বা প্রক্রিয়াকরণ বা প্রসেসিংয়ের পরে একটা অর্থবহুল তথ্যে পরিণত হয়। যেমন ধরো, যদি একটা কোনো স্টুডেন্টের বা কোনো একটা ব্যক্তির যদি বয়স নির্ণয় করতে হয় কম্পিউটারের মাধ্যমে, তাহলে আমাদেরকে কি দিতে হবে কম্পিউটারের মধ্যে? তার দিন, মাস, বছর এইটা দিতে হবে। তাহলে দিন, মাস, বছর কম্পিউটারে যে আমি দিচ্ছি কিবোর্ডের মাধ্যমে, সেটা হয়ে গেল ডেটা। সেই ডেটা দেওয়ার পরে কম্পিউটার প্রসেস করলো, বিশ্লেষণ করলো এবং তারপরে আমাদেরকে বয়সটা জানালো যে এই ব্যক্তি বা এই স্টুডেন্টের বয়স হলো এত। তাহলে আমাদেরকে যে ফলাফলটা দিল সেটা হচ্ছে ইনফরমেশন। সেটা একটা সংগঠিত, একটা অর্থযুক্ত একটা বস্তু বা তথ্য, সেটা হয়ে যাচ্ছে ইনফরমেশন। আর আমরা বাইরে থেকে যেটা দিচ্ছি কম্পিউটারকে সেটা হচ্ছে তথ্য। তাহলে তথ্য যে কোনো কিছু হতে পারে। তথ্য হচ্ছে একটা র মেটেরিয়াল, যেটা কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, যেটা প্রক্রিয়াকরণ ছাড়া বা বিশ্লেষণ ছাড়া কিন্তু সেটার গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে দাঁড়ায় না। তাহলে তথ্য বা ডেটা কাকে বলে এটা পড়বে। এরপরে এসো ডেটার প্রয়োজনীয়তা, এটাও পড়তে হবে যে ডেটা কোনো সিস্টেমের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, যেটা প্রক্রিয়াকরণ ছাড়া বা বিশ্লেষণ ছাড়া কিন্তু কোনো ইনফরমেশন পাওয়া যায় না বা সঠিক তথ্য পাওয়া যায় না। একটা সিস্টেম ডেটাবেসে বা তথ্যের ভান্ডার তৈরি করার জন্য ডেটার গুরুত্ব অপরিসীম। এমন কিছু কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যেগুলো ডেটাবেস হিসাবে পরিচিত, যেমন ভিজুয়াল ফক্স প্রো, মাইক্রোসফট অ্যাক্সেস। এগুলো হচ্ছে এক একটা ধরনের ডেটাবেস সফটওয়্যার। এখানে বিভিন্ন রকম ডেটা রাখতে হয়। একটা যদি স্কুলের কোনো ডেটাবেস তৈরি করি তাহলে স্টুডেন্টের ডেটাবেস থাকবে। যদি কোনো একটা অর্গানাইজেশন বা একটা অফিসে করি তাহলে তার এমপ্লয়ি বা স্টাফেদের ডেটাবেস থাকবে। তাহলে আমরা যে সমস্ত তথ্যগুলো ওখানে স্টোর রাখছি সেটাই হচ্ছে ডেটাবেস। এরপরে দেখো, গবেষণা, জনগণনা, মতামত প্রকাশের জন্য কিন্তু ডেটার ব্যবহার অবশ্যই। এবার আসছে ডেটার প্রকারভেদ। ডেটা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে কি কি ধরনের সেটা দেখি। ডেটা দু ধরনের, একটা হচ্ছে ডিজিটাল ডেটা আর একটা নন ডিজিটাল ডেটা। নন ডিজিটাল ডেটা যে সমস্ত ডেটাগুলো সরাসরি কম্পিউটার সিস্টেমে প্রসেসিং হয় না, সেগুলো হচ্ছে নন ডিজিটাল ডেটা। যেমন কোনো সংখ্যা হতে পারে, সেটা দশমিক সংখ্যা হতে পারে, মূল সংখ্যা হতে পারে, কোনো একটা বছর হতে পারে, দিন মাস হতে পারে, সেগুলোকে নিউমেরিক ডেটা বলা হয়। যে এই ধরনের ডেটা সংখ্যার মাধ্যমে প্রকাশিত হয়। এই ডেটাগুলো কিন্তু বিশ্লেষিত করার কিছু নেই, মানে আমরা এগুলো কম্পিউটারে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, তথ্য ডেটাগুলো ডাইরেক্ট দিচ্ছি। ওইগুলো দেওয়ার পরে যদি কোনো বিশ্লেষিত হয়, যেমন বললাম একটা স্টুডেন্টের বা একটা ব্যক্তির যদি তার কত বয়স নির্ধারণ করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু দিন, মাস, বছর সেটা সংখ্যাতেই দিতে হয়। তাহলে দিন, মাস, বছর দেওয়ার পরে তার বয়সটা নির্ণয় হলো। যদি আমরা সেখানে শুধু দিনটা দিই তাহলে সেটা একটা নন ডিজিটাল ডেটার মধ্যে হতে পারে। তারপরে দেখো রয়েছে অক্ষরগত ডেটা, যেমন হচ্ছে অ্যালফাবেট। যেমন কোনো একটা নাম হতে পারে, কোনো একটা জায়গার নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো স্পেশাল ক্যারেক্টার হতে পারে, সেগুলো হচ্ছে অক্ষরগত ডেটা। ABCD 1 2 3 4 এটাও হতে পারে, ABCDও হতে পারে, কোনো স্পেশাল ক্যারেক্টারও হতে পারে, যেমন @ হতে পারে, গ্রেটার দ্যান, লেস দ্যান হতে পারে, হ্যাশ হতে হবে, আস্কিং মার্ক হতে পারে, অ্যাস্টারিস্ক হতে পারে। এগুলো সবই কিন্তু অক্ষরগত ডেটার মধ্যেও পড়ে। এরপর দেখা হচ্ছে আলফা নিউমেরিক ডেটা, যেখানে অ্যালফাবেটও থাকবে এবং নাম্বারও থাকবে। যেমন প্যান কার্ডের নাম্বার, গাড়ির নাম্বার, এগুলো সব হচ্ছে এক ধরনের আলফা নিউমেরিক ডেটা। বর্তমানে এখন বিভিন্ন পাসওয়ার্ড তৈরি করার জন্য আলফা নিউমেরিক ডেটা ব্যবহার করা হয়। সেখানে সিম্বলও থাকবে, নাম্বারও থাকবে এবং অ্যালফাবেটও থাকবে।
এরপরে দেখো আসছি অডিও ডেটা। এই অডিও ডেটা কিন্তু বিভিন্ন বইয়ে এটাকে ডিজিটাল ডেটা হিসেবেও বলা হয়। অডিও একটা MP3 হতে পারে, একটা শুধু অডিও ফাইল হতে পারে। আমি যে কথা বলছি সেই কথাটা যদি কম্পিউটারের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে যদি রেকর্ডিং হয় সেটাও একটা অডিও ডেটা, সেটাও একটা ডিজিটাল ডেটা হতে পারে। তবে এটা বইয়ের ওপর নির্ভর করে, এক এক বইয়ে এক এক রকম থাকে। তাহলে বিভিন্ন রকম শব্দ গান প্রকাশ করার জন্য অডিও ডেটা প্রকাশ করা হয়, যেমন কথা, শব্দ, ছড়া, এগুলো হচ্ছে এক ধরনের অডিও ডেটা। এরপরে দেখো হচ্ছে গ্রাফিক্স ডেটা। গ্রাফিক্স মানে হচ্ছে ছবি, সেটা অ্যানিমেশন হতে পারে, স্টিল পিকচার হতে পারে, ভিডিও হতে পারে, সেগুলো হচ্ছে এক ধরনের গ্রাফিক্স ডেটা। এই গ্রাফিক্স ডেটা কিন্তু ডিজিটাল ডেটাও হতে পারে। আমরা যখন কোনো ভিডিওকে কম্পিউটারে ফেলে এডিট করি বা ফোনের মধ্যে সেটাকে এডিট করি, বা কোনো ছবিকে যখন আমরা কম্পিউটার অথবা মোবাইল বা স্মার্টফোনে যখন আমরা এডিট করি, সেটা কিন্তু এক ধরনের ডিজিটাল ডেটায় কনভার্ট হয়ে যায়। এরপরে ভিডিও ডেটা, চলমান ছবি, ওই গ্রাফিক্স ডেটা বা ভিডিও ডেটা কিন্তু একই মধ্যে পড়ে, এখানে এটাকে পার্টিশন করেছে, আলাদা আলাদা ভাগ করেছে। যাই হোক, চলমান ছবি এই ধরনের ডেটার মাধ্যমে প্রকাশ করা যায়, যেমন মাল্টিমিডিয়া, অ্যানিমেশন তৈরি করার জায়গা, সিনেমা, ক্যামেরা তোলা, ভিডিও রেকর্ডিং, এগুলো সব কিন্তু গ্রাফিক্স ডেটা বা ভিডিও ডেটার মধ্যে পড়ে। এরপরে দেখো রয়েছে ডিজিটাল ডেটা। ডিজিটাল ডেটাগুলো হচ্ছে কোনো তথ্য বিশ্লেষণের পরে, কোনো প্রসেসের পরে, যেমন অডিও ডেটা, গ্রাফিক্স ডেটা, ভিডিও ডেটা, এগুলো কিছু প্রসেসিংয়ের পরে, কিছু এডিটিংয়ের পরে বা মডিফিকেশনের পরে, যখন আমরা কোনো রিমুভেবল ডিভাইস যেমন পেন ড্রাইভ, তারপর মেমোরি কার্ড, হার্ড ডিস্ক, মানে এক্সটার্নাল হার্ড ডিস্ক, সিডি, ডিভিডির মধ্যে যখন স্টোর করি, তখন সেটা একটা ডিজিটাল ডেটা হিসেবে পরিণত হয়। মানে আমরা যে সমস্ত তথ্যগুলো ওই রিমুভেবল ডিভাইস, মেমোরি কার্ড, পেন ড্রাইভ বা সিডি, ডিভিডি, এক্সটার্নাল হার্ড ডিস্কের মধ্যে রাখি, তখন সেটাকে ডিজিটাল ডেটা হিসেবে ধরা হয়। তাহলে এগুলো ডিজিটাল ডেটা। এবার আসছি লজিক্যাল ডেটা। লজিক বলতে যেখানে আমরা ছোট বড়, কম বেশি, সত্যি মিথ্যা এই জায়গাটা দেখতে যাই, তখন সেটাকে বলা হয় লজিক্যাল ডেটা। মানে পাস ফেল করা, কে বড় কে ছোট, কোনটা কম কোনটা বেশি, অন অর অফ, এই জায়গাগুলো যখন কোনো বিশ্লেষণ করা হয় তখন সেটাকে লজিক্যাল ডেটা বলা হয়। এরপরে দেখো হচ্ছে ইনফরমেশন বলতে কি বোঝো। আমি প্রথমে বললাম যে আমরা যে সমস্ত তথ্যগুলো কম্পিউটারে দিই, সেই সমস্ত তথ্যগুলো কম্পিউটার তার প্রসেসরের সাহায্যে প্রসেস করে এবং সেগুলোকে একটা অর্থপূর্ণ বাক্যে বা একটা বস্তুতে বা তথ্যে পরিণত করে আমাদেরকে ফলাফলের মাধ্যমে প্রকাশ করে। তাহলে আমরা যেটা কম্পিউটারকে দিচ্ছি সেটা হচ্ছে ডেটা, তার পরিবর্তে কম্পিউটার যেটা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে সেটা হচ্ছে ইনফরমেশন। মানে আমরা কোনো একটা ব্যক্তির বয়স নির্ধারণ করার জন্য তার মধ্যে দিন, মাস, বছর এগুলো দিলাম এবং কম্পিউটার তার পরিবর্তে আমাকে জানিয়ে দিল যে এই ব্যক্তির বয়স হচ্ছে এত। তাহলে আমাদেরকে যে বয়সটা বলে দিল কম্পিউটার, সেটা হচ্ছে ইনফরমেশন, একটা গুরুত্বপূর্ণ তথ্য, একটা অর্থবহ তথ্য। এরপরে দেখো রয়েছে ইনফরমেশনের প্রয়োজনীয়তা। ইনফরমেশনের প্রয়োজনীয়তা কি দেখো রয়েছে সিদ্ধান্ত গ্রহণ। বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য ইনফরমেশন কাজ করে। আমরা যখন নির্ভুল তথ্যটা কম্পিউটারের কাছ থেকে পাই তখন আমরা বিভিন্ন ডিসিশনে যেতে পারি, সিদ্ধান্তে যেতে পারি। জ্ঞান বৃদ্ধি, যেমন বই, টেলিভিশন, ইন্টারনেট, সংবাদপত্র, রেডিও, এই জায়গা থেকে আমরা বিভিন্ন রকম ইনফরমেশন পেতে পারি। তারপর হচ্ছে সরকারি পরিষেবা এবং নিয়মকানুন জানা, এগুলো হচ্ছে এক ধরনের ইনফরমেশন। সরকারের যেরকম নিয়ম আছে, রুলস আছে, সেইগুলো হচ্ছে এক ধরনের ইনফরমেশন। এটা অল ওভার বলেছে, শুধুমাত্র কম্পিউটারের থেকে না, আমরা সমস্ত রকম তথ্য যেগুলো বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকি সেগুলো সবই হচ্ছে একটা ইনফরমেশন, সেগুলো একটা অর্থবহুল গুরুত্বপূর্ণ তথ্য। এরপরে দেখো রয়েছে ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য। এই পার্থক্যটা অবশ্যই পড়তে হবে, 4টে পার্থক্যই পড়তে হবে, পার্থক্যগুলো পরীক্ষায় আসে। তাহলে ডেটা হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু এইসব সম্পর্কিত কোনো একটা অর্থহীন, অসংগঠিত প্রাথমিক তথ্য যেটা আমরা কম্পিউটারে দিই, একটা র মেটেরিয়াল। আর ইনফরমেশন হচ্ছে ডেটাকে প্রসেস করার পরে যে তথ্যটা তৈরি হয়, একটা অর্থপূর্ণ তথ্য, সেটাকে বলা হচ্ছে ইনফরমেশন। ডেটা হলো প্রক্রিয়াকরণ বা বিশ্লেষণের আগের অবস্থা, আর ইনফরমেশন হচ্ছে বিশ্লেষণ বা প্রক্রিয়াকরণ বা প্রসেসের পরের অবস্থা। ডেটা সংগ্রহ করতে এবং সেটাকে এন্ট্রি করতে অনেকক্ষণ সময় লাগে।
যেমন সেন্সাস রিপোর্টে একটা ডেটা তৈরি করা হচ্ছে, সেখানে এতগুলো সারা ভারতের জনগণনা বা তার যে ডেটাবেস, তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার সমস্ত ডেটাটাকে একটা জায়গায় স্টোর করতে হচ্ছে, সেটা কিন্তু অনেক শ্রমসাধ্য, মানে সেটা অনেক ব্যয় সাপেক্ষ, অনেকটা সময় লাগে। কিন্তু সেটা তৈরি করার পরে যখন আমরা সেখান থেকে কোনো ইনফরমেশন নিতে যাব যে এই জায়গায় কতজন ব্যক্তি আছে বা এই ফ্যামিলিতে কতজন মেম্বার আছে, সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি পাওয়া যায়। সেটা হচ্ছে ইনফরমেশন। 4 নাম্বার হচ্ছে ডেটাবেস তৈরি, গবেষণা, মতামত প্রকাশ, জনগণনা, এইসবের ক্ষেত্রে ডেটার প্রয়োজন হয়। বাইরে থেকে দেওয়া তথ্যটা আমাদেরকে একটা জায়গায় স্টোর করতে হয়। আর ইনফরমেশন হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, জ্ঞান বৃদ্ধি, নিয়মকানুন জানা, এইসবের ক্ষেত্রে ইনফরমেশন প্রয়োজন। যাই হোক, এগুলো এক এক জায়গায় লজিক্যালি দিয়েছে। এরপরে দেখো বলছে ডেটা প্রসেসিং কাকে বলে, এর প্রয়োজনীয়তা এবং প্রকারভেদ। ডেটা প্রসেসিং হচ্ছে যে সমস্ত প্রক্রিয়া বা পদ্ধতিতে আমাদের যে সমস্ত ডেটাগুলো গৃহীত হয়েছে, অর্থহীন, অসংগঠিত যেরকম প্রাথমিক ডেটা, সেটাকে ব্যবহার উপযোগী এবং অর্থপূর্ণ তথ্যে রূপান্তরিত করা হয়, তাকেই বলছে ডেটা প্রসেসিং। মানে আমাদের দেয়া ডেটাটাকে বা তথ্যটাকে কম্পিউটার যখন তার প্রসেসরে প্রসেস করছে, সেটাকে বলা হচ্ছে ডেটা প্রসেসিং। সেটাকে বিশ্লেষণ করছে, ভাঙাচোরা করে সেটাকে ঠিক করা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ডেটা প্রসেসিং। তাহলে এর প্রয়োজনীয়তা কি? এর প্রয়োজনীয়তা হচ্ছে ডেটা প্রসেসিংয়ের মাধ্যমে অর্থপূর্ণ, ব্যবহার উপযোগী এবং ইনফরমেশন পাওয়া যায়। ডেটা প্রসেসিংয়ের মাধ্যমে ডেটাবেস বা তথ্য ভাণ্ডারের গুণগত মান অনেকটা বৃদ্ধি পায় এবং অপ্রয়োজনীয় ডেটাগুলো সেখান থেকে বাদ দেওয়া যায়। কম শ্রম এবং ব্যয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়া যায়। এবার আসছি ডেটা প্রসেসিংয়ের প্রকারভেদ। ডেটা প্রসেসিং দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে ম্যানুয়াল, যেটাকে হস্তচালিত বলা হয়, যার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে থাকি খাতা কলমে, যোগ বিয়োগ গুণ ভাগ করে যেটা ক্যালকুলেশন করি সেটাকে বলা হচ্ছে হস্তচালিত বা ম্যানুয়াল ডেটা প্রসেসিং। আরেকটা হচ্ছে ইলেকট্রনিক ডেটা প্রসেসিং, যেটা কম্পিউটারের মাধ্যমে হতে পারে বা ক্যালকুলেটরের মাধ্যমে হতে পারে। সেগুলো সবই হচ্ছে ইলেকট্রনিক ডেটা প্রসেসিং। এটা বিজনেস ডেটা প্রসেসিং, সায়েন্টিফিক ডেটা প্রসেসিং ধরনের হতে পারে। মানে কি, কম্পিউটারের সাহায্যে বা কোনো একটা মেশিনের সাহায্যে বা ক্যালকুলেটরের সাহায্যে আমাদের প্রাথমিক তথ্যগুলোকে, মানে র মেটেরিয়ালগুলোকে নির্ভুলভাবে এবং দ্রুত গতিতে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনে পরিণত করাই হচ্ছে ইলেকট্রনিক ডেটা প্রসেসিং। এরপর আসছি ইলেকট্রনিক ডেটা প্রসেসিংয়ের সুবিধা। আচ্ছা, এখানে দেখো ইলেকট্রনিক ডেটা প্রসেসিংয়ের সুবিধাগুলো কি কি, মানে যেখানে প্রচুর মেমোরি আছে, যেমন হচ্ছে সুপার কম্পিউটার, মেইন ফ্রেম বা যেসব জায়গায় প্রচুর মেমোরি থাকে। তো নর্মাল ল্যাপটপ বা এমনি পোর্টেবল আমাদের যে কম্পিউটারগুলো, যেটাকে মাইক্রো কম্পিউটার বলা হচ্ছে বা ল্যাপটপ বলা হচ্ছে, পোর্টেবল কম্পিউটার, সেটার মধ্যেও কিন্তু প্রচুর মেমোরি লাগানো যায়। একাধিক হার্ড ডিস্ক যদি আমরা সেখানে লাগাই, তাহলে অনেকটা মেমোরি ক্যাপাসিটি বাড়ানো যায়। তাহলে এগুলো হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক ডেটা প্রসেসিংয়ের সুবিধা, মানে প্রচুর পরিমাণে মেমোরি সংরক্ষণ করা যায়। এই পদ্ধতিতে খুবই দ্রুত ডেটা বা ইনফরমেশন পাওয়া যায়। এখান থেকে নির্ভুলভাবে ডেটা থেকেও ইনফরমেশন পাওয়া যায়। আমরা যদি ভুল ডেটা কম্পিউটারে দিই, তাহলে কিন্তু রাইট ইনফরমেশন পাবো না। আমাদেরকে ডেটাটা কিন্তু ঠিক দিতে হবে, তবেই কিন্তু আমরা ইনফরমেশনটাও ঠিক পাবো। অটোমেটিক্যালি কিন্তু মানুষের সাহায্য ছাড়াই বিভিন্ন ধাপে ধাপে কিন্তু ডেটাটা প্রসেস হতে পারে। এরপরে দেখো বলছে ডেটা প্রসেসিং সার্কেল বা ডেটা প্রসেসিং চক্র কাকে বলে। এই চক্রের ধাপগুলো সংক্ষেপে আলোচনা করো। যাই হোক, এখানে আলোচনা করার বিষয়বস্তু সেরকম গুরুত্বপূর্ণ না। তাহলে ডেটা প্রসেসিং চক্র কাকে বলে এবং তার ডায়াগ্রামটা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তাহলে যে চক্রের মাধ্যমে বা যে সার্কেলের মাধ্যমে ডেটা থেকে ইনফরমেশন পাওয়া যায়, তাকে ডেটা প্রসেসিং সার্কেল বলা হয়। আমরা ডেটা দিচ্ছি, কম্পিউটারের প্রসেসরে সেটা প্রসেস হচ্ছে এবং আউটপুটের মাধ্যমে ফলাফলটা আমরা পাচ্ছি। এটাকেই বলা হচ্ছে ডেটা প্রসেসিং সাইকেল। এটাকে অনেকে কিন্তু আইপিও সাইকেলও বলা হয়। আই ফর ইনপুট, পি ফর প্রসেস, ও ফর আউটপুট। আইপিও সাইকেল মানে এটা ক্রমাগত কিন্তু একইভাবে হয়ে থাকে, সাইক্লিকভাবে এটা চলে থাকে। যেমন আমরা ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে কোনো তথ্য দিচ্ছি, তাহলে ইনপুট করা হলো, তথ্যটা দেওয়ার পরে সেই তথ্যটা কম্পিউটারের মধ্যে প্রসেস হচ্ছে, মানে প্রসেসরের মধ্যে প্রসেস হচ্ছে। প্রসেসরের মধ্যে অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে, কন্ট্রোল ইউনিট আছে, তারা এই সমস্ত ডেটাগুলোকে প্রসেস করে। এখানে যেমন দেখো লেখা রয়েছে ক্লাসিফিকেশন, শর্টিং, ক্যালকুলেশন, সামারাইজেশন, স্টোরিং। এই যে জায়গাগুলো, এইগুলো হচ্ছে প্রসেসের জায়গা।
প্রসেস করার পরে যখন একটা অর্থবহ একটা সংজ্ঞা এলো বা তথ্য এলো, সেটাকে আউটপুট ডিভাইস বা মনিটরের মাধ্যমে বা প্রিন্টারের মাধ্যমে আমাদেরকে কম্পিউটার প্রকাশ করছে। এটাকেই বলা হচ্ছে আইপিও সাইকেল। এইভাবেই কিন্তু একটা ডেটা প্রসেস হয়ে থাকে। যেমন ধরো আমরা যদি আইসক্রিম খেতে চাই বা বরফ তৈরি করতে চাই, তাহলে কি করব? আমরা কম্পিউটারে যে থাকে বরফ রাখার জায়গাগুলো, যে থাকে আইস স্টোরেজ, তার মধ্যে আমরা জল দেব। তাহলে যে জল যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটা র মেটেরিয়াল। জলটা আমরা ফ্রিজের মধ্যে দিলাম, ফ্রিজের মধ্যে দেওয়ার পর আমরা কি করব? ডিপ ফ্রিজটা ক্লোজ করে দেব। তাহলে জলটা বরফে পরিণত হবে। বরফে পরিণত হওয়াটা হচ্ছে প্রসেস করা। ফ্রিজ ওই জলটাকে প্রসেস করে বরফে পরিণত করছে। এরপরে কিছুক্ষণ পরে যখন আমরা ফ্রিজ খুলবো, তখন দেখব জলটা বরফ হয়ে গেছে বা সেটা একটা আইসক্রিমে পরিণত হয়েছে। তখন সেটাকে আমরা ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে আউটপুট। আমরা জলটা দিলাম ফ্রিজে, ইনপুট করা হলো, ফ্রিজ সেটাকে বরফে পরিণত করলো, প্রসেস করা হলো এবং বরফটা বা আইসক্রিমটা আমাদের কাজে লাগলো। সেটা হচ্ছে ফলাফল। তো এই আইপিও সাইকেলের মাধ্যমেই কিন্তু কম্পিউটার সমস্ত ডেটাগুলোকে প্রসেস করে। যাই হোক, আজকে এইটুকুই থাকলো। নেক্সট দিন আবার বাকিটা পড়ব। আজকের মতো এখানে।